হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? এখন ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, আর ক্রিসমাসের এই শীতের ছুটিতে আমরা বেড়াতে চলে গিয়েছিলাম রাজগীরে। আর রাজগীরের এই ট্রিপ সম্পর্কে তোমাদের আজকে এই ভিডিও। তো আমরা দুরন্ত এক্সপ্রেসে করে হাওড়া থেকে পাটনা পৌঁছেছিলাম, আর পাটনা থেকে ভায়া একটা গাড়ি নিয়ে 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে রাজগীর পৌঁছে গিয়েছিলাম। ওয়েদার ছিল দুর্দান্ত। রাজগীরে পৌঁছেই হোটেলে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম সাইট সিইং করতে। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল নালন্দা। তো নালন্দা যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। দেখো, চারপাশে প্রচুর দোকান, এবং দোকান দেখতে দেখতে নালন্দার দিকে এগিয়ে চলেছি। দেখো, চারপাশের দোকানগুলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা। একেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার ওপরে একদম ঝকঝকে পরিষ্কার আকাশ। মানে ক্রিসমাসের ছুটিটা জাস্ট ভীষণভাবে এনজয় করছিলাম। আমরা যে টোটোতে নালন্দা যাচ্ছিলাম সে ব্যাপারে তোমাদের একটু জানিয়ে রাখি। এই টোটোওয়ালা আমাদের 400 টাকা নিয়েছিল। তার বদলে একটা ক্রাফট ভিলেজ, হিউয়েনসাং মিউজিয়াম আর সবার লাস্টে নালন্দা ইউনিভার্সিটি দেখিয়ে তবে আমাদের ছেড়েছিল। টোটাল ফেয়ার পড়েছিল 400 টাকা। তো সবার আগেই পৌঁছে গেলাম দেখো এই ক্রাফট ভিলেজটায়। এর ভেতরে খুব সুন্দর সুন্দর কিছু কারুকার্য করা মূর্তি তৈরি করা হচ্ছে। এখানকার যারা লোকাল মানুষ তারা কিন্তু এই মূর্তিগুলো তৈরি করছেন। মূলত মহিলারাই এই কাজে হাত লাগাচ্ছেন। তো ভেতরে ঢুকে পড়ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস এখানে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের মূর্তিগুলো কিন্তু এই ক্রাফট ভিলেজে কিন্তু বানানো হয়েছে। মূলত প্লাস্টার অফ প্যারিস ইউজ করা হয়েছে এই মূর্তিগুলো তৈরিতে। এক এক ধরনের মূর্তির এক এক ধরনের দাম। যেহেতু হাতের কাজের জিনিস, তাই দামটা একটু বেশি। এবার দেখো বাইরে কিভাবে দিদিরা কাজ করছে এবং কিভাবে দিদিরা এই সুন্দর সুন্দর মূর্তিগুলোকে এই আকার দিচ্ছে সেটাও দেখে নিই। এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো সব প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি। এগুলো রোদে রং করে রাখা হয়েছে। ছোটোগুলোর দাম 40 টাকা, আর বড় একটু মূর্তি যেগুলো তুলনামূলক আকারে বড়, তার দাম 50 টাকা। তো তোমরা যদি চাও এদের কাছ থেকে কিন্তু এই সুন্দর মূর্তিগুলো কিনতে পারো। এরপরে কিছু কিছু মূর্তি এরকম সুন্দর গোল্ডেন, ব্ল্যাক, মেটালিক কালার্স করে এখানেই রাখা হয়েছে। এই সুন্দর গৌতম বুদ্ধের মুখটার দাম মাত্র 100 টাকা। এটা কিন্তু ঘর সাজানোর কাজে তোমরা নিয়ে যেতেই পারো। ভীষণ সুন্দর দেখতে মূর্তিগুলো, এবং কেউ যদি খুব ঘর সাজাতে আগ্রহী থাকো তারা কিন্তু এসব সুন্দর মূর্তি আনতেই পারো ওখান থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হিউয়েনসাং মেমোরিয়াল হল। ঢুকে পড়ছি হিউয়েনসাং মেমোরিয়াল হলে। এখানেও টিকিট কাটতে হয়। এরপর দেখো ভেতরের এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুবিশাল এরিয়াটা, এবং একদম ঝকঝকে পরিষ্কার, ভীষণ সুন্দর। মাঝখানে হিউয়েনসাংয়ের একটি মূর্তি রাখা রয়েছে। দেখে নাও মূর্তিটা ভীষণ সুন্দর। হিউয়েনসাংকে আমরা প্রত্যেকেই জানি, চীনা পর্যটক হিউয়েনসাং আমাদের ভারতবর্ষে এসেছিলেন, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 4 বছর তিনি পড়িয়েও ছিলেন। এবং হিউয়েনসাংয়ের বিবরণী থেকে কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারি, এবং বিশেষত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তো জানতেই পারি। তাই জন্য হিউয়েনসাং কিন্তু আমাদের ঐতিহাসিক দিক থেকে ওনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই হিউয়েনসাংয়ের এই মেমোরিয়াল হলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং ওয়েল মেনটেন্ড। দেখে নাও সুবিশাল একটি মূর্তি রয়েছে, দেখে নাও
সুবিশাল একটি মূর্তি রয়েছে এবং এখানে আরও অনেক সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে। দেখে নাও, ছাদে ভীষণ সুন্দর কিছু কারুকার্য রয়েছে যেগুলো আমার চোখে পড়লো, তাই আমি সেটারও একটা ছোট্ট ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তারা এই মেমোরিয়াল হলে রয়েছে গৌতম বুদ্ধের পদচিহ্ন। এইটা কিন্তু ভীষণ একটা আকর্ষণীয় জিনিস আমার লাগলো, তাই এর ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট চলে আসলাম একটি জৈন মন্দিরে। জৈন মন্দিরে ঢুকে পড়লাম। এখানে ঢোকার জন্য টিকিট লাগে না কোনো, কেউ ইচ্ছে করে নিজের থেকে যদি কিছু দিতে চায় তাহলে এখানকার পুরোহিতদের দিতে পারে। খুব সুন্দরভাবে জৈন মন্দিরটি সংরক্ষণ করা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণ সুন্দর, পরিষ্কার, ঝকঝকে, তকতকে একদম। জৈন মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না, বাইরে থেকে ছবি তুলতে পারো, তবে ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে। তো দেখে নাও, জৈন মন্দিরটা খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে জৈন মন্দিরটা, তাই তোমাদেরকে এই মন্দির চত্বরটাও একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছি ব্ল্যাক বুদ্ধা, অর্থাৎ কালো রঙের বুদ্ধের মূর্তি দেখতে। ব্ল্যাক বুদ্ধা দেখতে যাওয়ার পথে রাস্তায় অনেক প্রচুর কালো বুদ্ধের মূর্তি দেখতে পেলাম। জানতে পারলাম কথা বলে মূর্তিগুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তাই এই মূর্তিগুলোর কিন্তু বেশ দাম, 500, 1000 এরকম করে দাম। একদম ছোট্ট মূর্তিগুলো 250 টাকা। এবার ঢুকে গেলাম ব্ল্যাক বুদ্ধার মূর্তি দেখতে। এর ঘটনাটা জানতে পারলাম এটাই যে বখতিয়ার খিলজি যখন এই আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন, তখন ব্ল্যাক বুদ্ধার এই মূর্তিটিকে তিনি কিছু করতে না পেরে এর চোখ, নাক, কান ভেঙে দিয়েছিলেন এবং এটিকে মাটির নিচে রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে যারা ঐতিহাসিকবিদ রয়েছেন তারা খনন করে এই মূর্তি বার করেন। এবার আমাদের লাস্ট আজকের ডেস্টিনেশন নালন্দা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই বাঁ দিকে চোখে পড়বে বন্ধুরা এই ছবিগুলো। এই ছবিগুলো দেখলে বোঝা যাবে যখন নালন্দা বিশ্ববিদ্যালয়কে আমাদের খনন করা হয়েছিল, সে খনন কার্যের কিছু ছবি এখানে রাখা রয়েছে। এবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় বন্ধুরা এখানে গাইড রয়েছে, গাইড আমাদের অনেক হেল্প করেছে, তার মুখ থেকেই আমরা শুনে নিই। और नालम का अर्थ होता है कमल, जो लोटस फ्लावर सिंबल ऑफ नॉलेज। और सेकंड वर्ड हो गया दा, दा का अर्थ होता है देना, टू गिव नॉलेज। वह स्थान जहाँ फ्री ऑफ कॉस्ट ज्ञान रूपी दान दिया जाता था, उसी स्थान को नालंदा कहते हैं। मतलब फ्री ऑफ कॉस्ट था यहाँ पर पढ़ाई। ये दुनिया का पहला अंतर्राष्ट्रीय विश्वविद्यालय है जहाँ लोग फ्री में रहते थे और फ्री में पढ़ाई होता है। अच्छा। लेकिन उसमें अपने इंडिया में 3 फेमस यूनिवर्सिटी चलती है। पहला नाम आता है तक्षशिला का, सेकंड ये नालंदा और थर्ड विक्रमशिला। लेकिन दोनों में फ़र्क क्या थे? तक्षशिला में राजा महाराजाओं के बच्चे पढ़ते थे, वहाँ डोनेट करना पड़ता था, लेकिन यहाँ कोई चार्ज नहीं था, इसलिए ये वर्ल्ड की फर्स्ट यूनिवर्सिटी जो रेसिडेंसी। और मैं जो भी इंफॉर्मेशन दे रहा हूँ वो अकॉर्डिंग टू ह्वेनसांग डायरी। ओके। अगर ह्वेनसांग की डायरी नहीं मिलती तो ना ही आप ये नालंदा जानते, ना ही आप महाबोधि टेम्पल जानते, ना ही आप इंडस वैली जानते। जो हम लोग पढ़ते हैं ना मोहनजोदड़ो हड़प्पा। हाँ हाँ एकदम। और ये मात्र 10% पार्ट है। और वो गेट जो देख रहे हैं वो ओरिजिनल गेट नहीं है। ओके। ये दीवारों को काट करके रास्ता बनाया गया है हम लोग को पर्यटक को आने जाने की सुविधा के लिए। अच्छा। ये 1961-62 में दीवारों को काटा गया है ताकि पर्यटक आ जा सके, ठीक है। लेकिन वो नतून गेट है। अच्छा, एक्चुअल गेट कहाँ पे था? वो अभी तक नहीं मिला क्योंकि ये अच्छा। 10%। अच्छा अच्छा। ये ओनली 10% पार्ट है जो एक्सकेवेशन है। बाकी 90% अंडर है। 90% आसपास का विलेज है, इसके नीचे ग्राउंड लेवल। ग्राउंड लेवल। हम
लोग जहाँ भी चल रहे हैं ये फर्स्ट फ्लोर है, फर्स्ट मेड इन फ्लोर। नालंदा। ओके तो नालंदा यूनिवर्सिटी का इंफॉर्मेशन अकॉर्डिंग टू हेनसांग डायरी। ओके तो हेनसांग की डायरी कहती है कि नालंदा का एरिया 10 किलोमीटर लॉन्ग एंड 5 फीट वाइड था। ये 10 किलोमीटर में फैला हुआ था। मोर देन 20 विलेज, नालंदा रेंज पे बसा हुआ गाँव। तो यहाँ से जो भी एक्सकेवेशन में पार्ट मिलेगा जस्ट अपोजिट म्यूजियम में रखा हुआ जो उस तरफ है। तो नालंदा में मिला है जला हुआ चावल, हांडी, औजार, ब्रश, बुद्ध की मूर्ति। उसमें बुद्धा का, भगवान महावीर का है, आपको नाग देवी का है, नागराज का है, शंकर का है, पार्वती का है, गणेश का है, सभी मूर्तियाँ म्यूजियम में आपको मिलेंगी। और उस समय जब नालंदा 10 किलोमीटर लॉन्ग एंड 5 फीट वाइड था तो इसकी चारों दिशाओं में गेट हुआ करता था और गेट पे गेट कीपर होते थे। बोलचाल की भाषा में गेट कीपर इस वर्ड के लिए सॉरी, बहुत स्कॉलर पर्सन होते थे, उनके द्वारा एडमिशन टेस्ट होता था, यानी कि उस समय एंट्रेंस एग्जाम। तो सोचिए जहाँ का गेट कीपर इतना महान हो तो यहाँ के गुरु कैसे होंगे, प्रोफेसर कैसे होंगे। তোমরা তো বন্ধুরা জানতে পারলেই ওনার মুখ থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো ইতিহাস। এইবারে উনি ভেতরে আমাদের দেখিয়ে দিচ্ছেন এই ইটগুলি। এই ইটগুলি দেখো, এগুলো চুন, সুরকি, বেলে মাটি আর আখের রস দিয়ে সেই সময় এই ইট বানানো হয়েছিল। যে ইটগুলি তোমরা কালো কালো দেখছো সেই ইটগুলি কিন্তু পুড়ে গিয়েছিল, অর্থাৎ বখতিয়ার খিলজি যখন নালন্দা আক্রমণ করে জ্বালিয়ে দিয়েছিলেন সেই সময়ের পোড়া দাগ কিন্তু কিছু কিছু জায়গায় রয়ে গেছে। এবং আশ্চর্যের বিষয়, আজ থেকে 1600 বছর আগের এই বিশ্ববিদ্যালয়ের ইট কিন্তু আজও অক্ষত। দেখতেই পাচ্ছ নালন্দা বিশ্ববিদ্যালয় কবেকার বলো, কিন্তু সেই তখনকার ইট কিন্তু আজও কিন্তু স্বমহিমায় বিরাজ করছে। সত্যি কিন্তু এটা ভীষণই আশ্চর্যের জিনিস। উনি আরও আমাদের জানালেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল 3 তলা একটি বিশ্ববিদ্যালয়, যার প্রথম অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়েছিল কুমারগুপ্তের সময়, গুপ্ত যুগে। মাঝেরটা তৈরি হয়েছিল হর্ষবর্ধনের সময় এবং একদম উঁচু তৈরি হয়েছিল পাল যুগে। এবারে গেট দিয়ে সোজা ভেতরে ঢুকে গেলেই চোখে পড়বে বিশ্ববিদ্যালয়ের ম্যাপ, অর্থাৎ যতটুকু পোর্শন খনন করা হয়েছে ততটুকু পোর্শনে কি কি রয়েছে সেইটা। ঢুকে এবার দেখো একটা সাইডে রয়েছে পুরো ছাত্রদের হোস্টেল, অর্থাৎ সেই সময় যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করতো, যে 10,000 শিক্ষার্থী তারা যে রুমে থাকতো, এগুলি হলো তাদের হোস্টেল। হোস্টেলের চারপাশে একটা একটা করে রুম, একটা দুটো তিনটে চারটে করে রুম এবং মাঝখানে হলো ওপেন এরিয়া, অর্থাৎ মাঝখানে ছাত্ররা পড়াশোনা করত। গুরু বসতেন এক জায়গায় এবং তাকে গোল করে ঘিরে ছাত্ররা পড়তো, আর শোবার ঘর ছিল আলাদা। এরপরে নিচের দিকে যে 3খানা বড় বড় তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে ছিল টেম্পল, অর্থাৎ 3টে ছিল মন্দির। অর্থাৎ একদিকে ছিল হোস্টেলের সমস্ত ঘরগুলি আর আরেক দিক জুড়ে ছিল 3খানা বিশাল বিশাল মন্দির, যেগুলি এখন শুধুমাত্র ধ্বংসাবশেষই পড়ে রয়েছে, যেগুলির অবশিষ্ট হিসেবে আমরা সেই ধ্বংসাবশেষই দেখতে পাই। অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো যে এলাকা জুড়ে ছিল বন্ধুরা, তার 10% কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, বাকি 90% কিন্তু এখনও মাটির তলায়। এই সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ, যেটা আজও অনেক ঐতিহাসিক সাক্ষ্য বহন করে চলেছে। অনেক অনেক ইতিহাসের সাক্ষ্য রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের গর্ভে। এইখানটায় দাঁড়ালে বন্ধুরা পরিষ্কার বুঝতে পারবে একটা সিঁড়ি চলে গিয়েছে নিচের দিকে, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো মাঝখানের তলা, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, যেটা তৈরি করেছিলেন হর্ষবর্ধন। নিচের দিকে যে ঘরগুলো দেখতে পারছো সেগুলো তৈরি হয়েছিল গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে, এবং সিঁড়িটা যেটা ওপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ সেকেন্ড ফ্লোর যেটা, সে সেকেন্ড ফ্লোর তৈরি হয়েছিল
পাল যুগে, অর্থাৎ 3টি যুগ মিলিয়ে কিন্তু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। তো এবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরের এরিয়াটাও একটু আমরা ঘুরে দেখছি। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো ছিল কিন্তু ছাত্রদের থাকার ঘর। 4x4 বা 5x5, খুব বেশি হলে এরকম সাইজের ঘরে কিন্তু ছাত্ররা থাকতেন। এক একটা ঘরে একটি করে ছাত্র, এইভাবেই কিন্তু থাকতো তারা, এবং উঠোনের মাঝখানে তারা একসাথে পড়াশোনা করত সবাই মিলে। এক স্থানে গুরু বসতেন, গুরুকে কেন্দ্র করে ছাত্ররা পড়াশোনা করত। তো ঘরগুলো একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম যে এই ঘরগুলোতেই কিন্তু ছাত্ররা থাকতো। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানেই কিন্তু এক স্থানে গুরু বসে উপদেশ দিতেন, এবং তার চারপাশে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ছাত্ররা বসে তার উপদেশ শুনতেন। এই বড় বড় যে পাথরগুলো দেখছো, এগুলো কিন্তু ছিল গুরুর বসার স্থান। গুরুরা এখানে বসেই তাদের উপদেশ দিতেন। আর এইগুলো হলো স্তূপ, অর্থাৎ বৌদ্ধদের যে কোনো শিষ্য বা কোনো বৌদ্ধ সন্ন্যাসীদের মৃত্যুর পরে তাদের নামানুসারে স্তূপগুলো তৈরি করা হয়, বা তাদের স্মরণে এই স্তূপগুলো বানানো হয়। তো এই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমাদের অভিজ্ঞতা। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের। দারুণ দেখলাম, অনেক কিছু জানলাম যেগুলো জানতাম না। সত্যি অনেক অনেক কিছু জানতে পারলাম এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ থেকে। শুধু তো ধ্বংসাবশেষ নয়, এর গভীরে নিহিত রয়েছে অনেক অনেক গল্প। বখতিয়ার খিলজি কিভাবে ভারতে আক্রমণ করে এই সুন্দর একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের যে মেইন যে সম্পদ, সেই সম্পদকে লাইব্রেরি তাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। তো বন্ধুরা, আমার পরের ব্লগে রাজগীরের আরও কিছু জায়গার ছবি তোমাদের দেখাবো, ভিডিও শেয়ার করব। ততক্ষণের জন্য বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।